আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছেন? সবাইকে মিস করতেছি যারা আমার বিবি অংশ এন্ড এইচএসসি কোচিং এ পড়েন এবং আমার কাছে যারা কোচিং করেন তাদেরকে খুব মিস করতেছি। জানি না কি কতটুকু মিস করতেছেন। যারা এবার এসএসসি দিবেন তারা তো ভুলেই গেছেন আমার এই নির্দিষ্ট এবং নির্ধারিতভাবে বলা যায় যে আপনারা ভুলে গেছেন। তো যাই হোক, আপনারা ভুলে গেলে কি হবে, আমি ভুলিনি, আপনাদের মনে রেখেছি। তো সবার কথাই মনে পড়ে। একাদশ শ্রেণীতে যারা আছেন, নতুন দুটা বেচ আছে, তাদের কথা মনে পড়তেছে খুব। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি প্রতিদিন আপনাদের কি করব, দুটো করে নতুন অধ্যায় করাবো এবং দুটো নতুন অধ্যায়, অর্থাৎ নতুন অধ্যায় বলতে বুঝাচ্ছি যে আজকে ধরেন আমি অধ্যায় 2 এবং 4 করালাম বা 3 করালাম, 2 3 মানে দুইটা করে অধ্যায় করাবো। পরের দিন আবার 5 6 করাবো, পরের দিন আবার 7 8 করাবো। এবার পর্যায়ক্রমে চলতে থাকবে। প্রথম পত্র এভাবে শেষ হয়ে গেলে আমরা দ্বিতীয় পত্রে চলে যাবো, আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যাবো। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা এভাবেই আমি কন্টিনিউ করব। আমি যে ম্যাথ গুলো আপনাদের বুঝাবো, যেহেতু আপনারা সাপ্লিমেন্ট অঙ্ক করেছেন এবং অসংখ্য অঙ্ক করেছেন, আপনারা অনেক বোর্ড কোশ্চেন করাইছে আপনাদের, আজকে থেকে আবার সেই পুরনো কাসন্দিগুলো ঢাকবো এবং এটা রিভাইজ ক্লাস এসএসসি দের জন্য এবং যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের জন্য একটা ওয়ান কাইন্ড অফ রিভাইজ ক্লাস, কারণ আপনারা অনেক অধ্যায় করে ফেলেছেন অলরেডি। তো যাই হোক, আমরা আজকে থেকে কন্টিনিউ করব। আমি যে অঙ্কগুলো করাবো এটা হাতে কলমে বাসায় বসে করে ফেলবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন। আর ক্লাস কেমন হলো মন্তব্য করবেন। কোনো সমস্যা থাকলে আমাকে মেসেঞ্জারে নক দিবেন বা গ্রুপে নক দিবেন। যদি কারো কাছে সাপ্লিমেন্টার না থেকে থাকে এই মুহূর্তে, আমি ছবি তুলে গ্রুপে মেসেঞ্জারে দিয়ে দেব এবং আপনারা সেগুলো কালেক্ট করে নেবেন। এবং এই ক্লাসটা আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন। এটা আমার কাছে কেউ পড়ুক বা না পড়ুক সেটা আমার বিষয় না। আমি চাই সবাই ভালো রেজাল্ট করুক এবং আপনারা চাইলে যে কারোর সাথে শেয়ার করতে পারেন। এই তো আজকে আমরা যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র করাবো আজকে করাবো নগদান এবং রেওয়ামিল। তো চলেন। সবাইকে আবারও সুস্বাগতম। ওয়েলকাম টু আওয়ার অ্যাকাউন্টিং ক্লাস। আপনাদের আজকে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 করাবো, অর্থাৎ রেওয়ামিল এবং নগদান বই করাবো। তো আজকে আপনাদের যে বোর্ড কোশ্চেনগুলো রিভাইজ দেওয়া হয়েছে সেগুলো করাবো আমরা। আসেন দেখেন, রাজশাহী বোর্ড 2019 পুরনো কাসন্দি ঘাটতেছি। আবার প্রচুর অঙ্ক করানো হয়েছে আপনাদের। মিস্টার মনির 2018 সালের, এটা হচ্ছে নগদান। হ্যাঁ, নগদান বই করাবো। রাজশাহী বোর্ড 2019 সালে এসে গেছে। মিস্টার মনির 2018 সালের মার্চ 1 তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা ক্রেডিট থাকলে নগদান বইয়ের ক্রেডিট পাশে চলে যাবে, এটা আমরা জানি। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এখন ক নাম্বারে বলেছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। আপনার অঙ্ক খুঁজে দেখবেন 15 নাম্বারে স্বীকৃত বিলের মাধ্যমে ক্রয় 5,000 টাকা দেওয়া আছে। স্বীকৃত বিল বলতে ধরেন আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার লেনদেন করতে হবে। এখন আপনাকে যেহেতু চিনি না, আপনাকে লেনদেন করব, আপনার সাথে আমি লেনদেন করতে গেলে অবশ্যই আপনাকে কি করব, যে একটা সিকিউরিটি চাবো। সিকিউরিটি হচ্ছে আপনার স্বীকৃত বিল, অর্থাৎ আপনি বিলের মাধ্যমে ক্রয় করে নিয়ে যাবেন। আপনার একটা লিখিত কাগজ দেব যে পরিমাণ পণ্য বিক্রয় করেছি। কোনো প্রতিষ্ঠান যদি আপনার ধারে পণ্য ক্রয় করে, সেই ক্ষেত্রে বিলের মাধ্যমে ক্রয় করা যায়, এটা ধারে ক্রয়, তাহলে এইটা আপনার নগদান বইতে আসবে না। আমরা জানি নগদান বই মানে সকল প্রকার নগদ লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয়। তামিমের নিকট থেকে 5% বাট্টা আমরা জানি যে নাম উল্লেখ থাকলে, যদি নগদ উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেই এটা কি ধারে ক্রয় করা হয়েছে। এখন ধারে ক্রয় করা হয়েছে তামিমের নিকট থেকে 5% বাট্টায়, এটা কারবারি বাট্টা এবং কারবারি বাট্টা কখনোই লেনদেনে আসেন, এটা বাদ দিয়ে আসবে। 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এখন খেয়াল করেন, এই দুইটা হচ্ছে আপনার পুরো অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এমন এন্ট্রি। দেখেন আপনারা করেছেন, এই যে এই জায়গায় করা আছে আপনাদের সাপ্লিমেন্টের 29 পৃষ্ঠা ছিল ম্যাথটা আর 30 পৃষ্ঠা হচ্ছে সলিউশন আপনাদের সাপ্লিমেন্ট বইতে। দেখেন লেখা আছে, এরকম ছক করবেন। মার্চ স্বীকৃতি বিলের ক্রয় কত, 5,000 টাকা। তামিমের নিকট হতে পণ্য ক্রয় কারবারি বাট্টা বাদ দিয়ে বাকি অংশ অর্থাৎ 14,250 টাকা। কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন 6,000 উপরে 5% করলে
এটার উপরে মোট কথা হচ্ছে যে এটার উপরে যদি আপনি বাদ দেন, অর্থাৎ ধরেন 750 টাকা আসবে, কত আসবে 750 টাকা। এই যে 20 তারিখের একটা ক্যালকুলেশন, 15,000 উপরে 5% হলে 750 টাকা, 750 টাকা কারবারি বারটা বাদ দিলে আসে কত 14,250 টাকা। এই যে এখানে 14,250 টাকা, বুঝতে পেরেছেন? এবার আমরা খ নাম্বার সৃজনশীল প্রশ্নে যাচ্ছি। খ নাম্বারে কি বলতেছে, 4, 5, 15 এবং 20 তারিখের লেনদেনগুলো কি করার জন্য করতে বলেছে, জাবেদা করতে বলেছে। তাহলে আমরা জাবেদা করব। হ্যাঁ, 4 তারিখের জাবেদা, মিসেস শান্তার পাওনা কি বলেছে, মিসেস শান্তার পাওনা কত 6,000 টাকা, 5% বাট্টা বাদে 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। খেয়াল করেন, শান্তার কাছে শান্তার পাওনা কত 6,000 টাকা, মানে আপনার কাছে কি পায় 6,000 টাকা। কে পায়, শান্তা পায়। ধরেন প্রতিষ্ঠানটা আপনার, মনির হোসেন, যদিও অঙ্কটা মনির হোসেনের, যদি আপনার নিজে ধরে অঙ্কটা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে চিন্তা করবেন কি আসলো কি গেল। তাহলে এখানে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা পরিশোধ করছেন 5% বাট্টা বাদে। তাহলে এই তারিখ কত, এটা 4 তারিখ। এই যে দেখেন 4 তারিখে 6,000 উপর 5% করলে আসে 300 টাকা দিয়ে বাট্টা বাদ দিয়ে আসে কত 5,700। 6,000 থেকে 300 বাদ দিলে 5,700, তার 50% কত আসে 2,850। তাহলে যেহেতু টাকা পরিশোধ করতেছেন নগদে এবং চেকে, তাহলে শান্তা কি ছিল, পাওনাদার। তাহলে পাওনাদারকে টাকা পরিশোধ করলে পাওনাদার হ্রাস পায়। এই জন্য কি হবে, পাওনাদার হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে, বা প্রদেয় হিসাব ডেবিট হয়ে যাবে। দেখেন প্রদেয় হিসাব ডেবিট বা শান্তা হিসাব ব্রেকেটে লেখা আছে। নগদ টাকা চলে যাবে, নগদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ নগদে টাকা পরিশোধ করছেন। 6,000 টাকা পুরো টাকাটাই আসবে এই যে শান্তা হিসাব যেটা, এবং এটা হচ্ছে নগদ বাট্টা। এই তারিখেরটা যেটা, এটা বাট্টা নগদ, কারণ এটা আমরা জানি টাকা পরিশোধের সময় যে বাট্টা উদ্বুদ্ধ হয় অর্থাৎ তৈরি হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। এটা কি বাট্টা, টাকা পরিশোধের সময় যে বাট্টাটা হচ্ছে এটা হচ্ছে কি নগদ বাট্টা। এখন খেয়াল করেন, এই জায়গায় নগদ বাট্টা বাদ দিয়ে আমাদের কি হবে, যেটা বলেছিলাম 5,700 টাকা হবে। এই যে হ্যাঁ, এটার 50% 2,850। দেখেন নগদে পরিশোধ করেছেন, নগদান হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক নগদ টাকা চলে গেছে 2,850, ব্যাংক হিসাব কত 2,850 ক্রেডিট। আর প্রাপ্ত বাট্টা এটা একটা আয়, 300 টাকা বের হয়েছিল না 5% ধরে, এই যে 5% ধরে 300 টাকা বের হয়েছিল, তাহলে এই 300 টাকা। এবার আসেন আপনার পরবর্তী এন্ট্রিতে, কত নাম্বার এন্ট্রির কথা বলেছে, 5 নাম্বার এন্ট্রির কথা বলেছে। নিচে দেখেন, আপনার সাপ্লিমেন্ট নিয়েই বসবেন। এখন আসেন, দেনাদার ফাহিম এর নিকট হতে 10,000 টাকা পাওনা 2% বাট্টা, তার মানে কি নগদ বাট্টা, 4800 টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনে ব্যাংকে জমা দেওয়া হলো। আরে চেক ব্যাংকে ওই দিন দেখ বা পরের দিন দেখ, ওইটা কোনো বিষয় না। আপনাদের আমরা যে বিষয়টা জানি, নগদানের মধ্যে একটু প্রবলেম হবে, সমস্যা নেই, আমরা দেখে নেব। 5 নাম্বার এন্ট্রিতে 10,000-এর 2% বাট্টা ধরলে আসে 200 টাকা। কত টাকা আসে, বাট্টা 200। এই 200 টাকা বাট্টা বাদ দিলে 9,800 টাকা। 4,800 টাকা নগদ দিলে চেকের কত 5,000 টাকা। তাহলে এটার জাবেদা হবে কত, এই বাট্টাটা প্রাপ্ত বাট্টা না, এটা প্রদত্ত বাট্টা, তাহলে এটা ডেবিট হবে, কারণ এটা পরিশোধ করতেছেন। পাওনা আদায় করতে গিয়ে বাট্টা সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আপনার ডেবিট হবে আর কি। যাক দেখি আমরা প্রদত্ত বাট্টা, সরি এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। কারণ আপনি এই জায়গায় কি করেছেন দেখেন, যে 5 তারিখে দেনাদার ফাহিমের নিকট হতে এত টাকার পাওনা 2% বাট্টা এত টাকা একটি চেক পাওয়া গেল। তাহলে পাইতে গেলে আপনি টাকা ছাড় দিয়েছেন, এই বাট্টাটা একটা ব্যয়, এই জন্য এই বাট্টা ডেবিট হবে। এবার আসেন আপনার এই জায়গায় দেখেন, নগদান হিসাব ডেবিট 4800 টাকা, কারণ নগদ পাইছেন কত বাট্টা বাদে, নগদ পাইছেন কত 4800 টাকা নগদে, চেকে কত 5,000 টাকা পাইছেন। তাহলে চেকে পাইলে ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা, দেখছেন। আবার প্রদত্ত বাট্টা আমাদের শুরুতেই কত পার্সেন্ট বেড়েছিল, 2%, 10,000 টাকার উপরে কত বেড়েছিল 200 টাকা, দেখছেন, এই যে 200 টাকা। এবার আসেন প্রাপ্য প্রদত্ত বাট্টা হিসাব 200 টাকা, এটা হচ্ছে ডেবিট, কারণ এটা ব্যয় ছিল। আর প্রাপ্য ফাহিম যে পাইতো, সে তো 10,000 টাকা ছিল, সে পাইতো, তাহলে তার পরিমাণটা কি হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে। দেনাদার কমে গেলে কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। প্রাপ্য হিসাবটা কি হয়ে গেল, ক্রেডিট হয়ে গেল। আমরা জানি অল টাইম প্রাপ্য হিসাব ডেবিট হয়, কিন্তু এই জায়গায় কি হয়েছে, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হ্রাস পেয়েছে। প্রদেয় অল টাইম ক্রেডিট, কিন্তু প্রদেয় কি হয়েছে, হ্রাস পেয়েছে। টাকা পরিশোধ করে দেওয়া পাওনাদার হ্রাস পাইছে। এই জায়গায় দেনাদার আমাকে পরিশোধ করছে, দেনাদার হ্রাস পেয়েছে, মানে আপনাকে দিয়েছে অথবা এই প্রতিষ্ঠানকে দিয়েছে। যদি আপনার হিসাব ধরেন তাহলে আপনি পেয়েছেন টাকাটা। বুঝতে পেরেছেন সবাই?
এবার আসেন আমরা পরের এন্ট্রিতে যাচ্ছি। পরের এন্ট্রিতে বলতেছে কি যে আপনার এই জায়গায় 15 নাম্বার এন্ট্রিতে 15 নাম্বার শিক্ষিত বিলের মাধ্যমে ক্রয়, তাহলে এটা জাবেদা হবে কি শিক্ষিত বিলের মাধ্যমে ক্রয় করলে আমরা নর্মালি জানি ক্রয় ডেবিট কি হয়, ক্রয় ডেবিট হয় কি হয়, ক্রয় ডেবিট। দেখেন ক্রয় ডেবিট আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট হবে 5,000 টাকায়, বুঝতে পেরেছেন 15 তারিখে। এবার আসেন 20 তারিখে তামিমের নিকট হতে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এটা পণ্য ক্রয়ের সময় যে বাট্টা, ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা উদ্ভূত হয় এটা হচ্ছে কারবারি বাট্টা, এটা বাদ দিয়ে করতে হবে। আমরা কিন্তু করেছিলাম 5% বাট্টা বাদে, বুঝতে পেরেছেন। এই যে 5% বাট্টা বাদে যেটা আমরা করেছি, এই যে 750 টাকা আসছিল 15,000 উপর 5% 750 টাকা, বাট্টা বাদ দিলে 14,250 টাকা আসে। 14,250 টাকা দিয়ে আমাদের জাবেদা হবে। তাহলে এটা হবে কি কারবারি বাট্টা শুরুতেই বাদ দিলাম, বাদ দিয়ে ক্রয় হিসাব ডেবিট 14,250, প্রদেয় হিসাব ক্রেডিট 14,250, পাওনাদার সৃষ্টি হয়েছে এই ক্রয়ের মাধ্যমে, বুঝতে পেরেছেন। এবার আমাদের এই অঙ্কে কি বলেছে দেখেন তো, একখানা 3 গড়া নগদান বই প্রস্তুত করো। গ অংশে বলেছি একখানা 3 গড়া নগদান বই প্রস্তুত করো। তাহলে 3 গড়া নগদান বই যদি আমরা প্রস্তুত করতে যাই তাহলে আমাদের একটা ছক কাটতে হবে। আমরা জানি ছক কাটতে জানি, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা বসে এইভাবেই করেছেন। আমরা পেন্সিল দিয়ে একটু লিখে নিব প্রাপ্তি হিসাব, প্রদান হিসাব, পরে মুছে দিয়ে অঙ্কটা সুবিধার্থে। নগদান বই হচ্ছে যে বইতে সকল প্রকার কি হয়, নগদ লেনদেন লিপিবদ্ধ হয়, ধারে কোনো লেনদেন আসবে না, অর্থাৎ ধারে অথবা বাকিতে কোনো লেনদেন আসবে না। এখন খেয়াল করেন, হ্যাঁ, টাকার গড় 3টা বিধ, এটাকে 3 গড়া নগদান বই বলা হয়। এবার আসেন রিভাইজ ক্লাসের প্রথম যে টপিকসটা আমরা জানি, নাম লিখবো, 3 গড়া নগদান বই লিখবো, এগুলো আমরা জানি। এখন 1 তারিখে কি করেছে, আমাদের 3 গড়া বই মানে সকল লেনদেন গুলো আসবে এই জায়গায়, ধারে লেনদেন ছাড়া বাকি লেনদেন গুলো আসবে। শুরুতেই দেখেন মিস্টার মনির 2018 সালের 1 তারিখ হাতে নগদ 20,000 টাকা, ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত কত 5,700 টাকা। আমরা জানি 1 তারিখের যে লেনদেনটা এটা ব্যালেন্স বিডি দিয়ে লিখি, কি দিয়ে লিখি আমরা, ব্যালেন্স বিডি দিয়ে লিখি। দেখেন ব্যালেন্স বিডি 20,000, হ্যাঁ, এটা নগদ টাকার করে বসছে, আর ব্যাংক টাকার ক্রেডিট পাশে বসছে ব্যালেন্স বিধি রেখা, যেহেতু ক্রেডিট ব্যালেন্স বলেছে এই জন্য ক্রেডিট পাশে। যদি ডেবিট ব্যালেন্স বলা থাকতো অথবা নাই বলা থাকতো তাহলে এটা ডেবিট পাশে বসতো, এই একই পাশে বসতো। এখন আসেন পরের অঙ্কে, পরের এন্ট্রিতে নগদে বিক্রি করছেন, যেহেতু টাকা আসতেছে আপনার কাছে, তাই না, অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দিচ্ছেন। নগদে বিক্রয় কত 12,000, এর অর্ধাংশ মানে কি 12,000 অর্ধেক 6,000, তাহলে নগদে বিক্রি করছেন 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দিচ্ছেন, সাথে সাথে 6,000 টাকা ব্যাংকে জমা দিয়ে দিলে নগদের কলামে 12,000 আর বসবে না, বসবে কত 6,000, আর 6,000 বসবে কোথায়, ব্যাংক কলামে। এটা কি পার্শ্ব, প্রাপ্তি পার্শ্ব আমি বলেছিলাম। দেখেন বিক্রি হিসাব লিখছে 6,000 নগদের কলামে, 6,000 কোন কলামে বসছে, ব্যাংক কলামে বসছে, বুঝতে পেরেছেন। এবার আসেন পরের এন্ট্রিতে কি বলেছে, মিসেস শান্তার পাওনা 6,000 টাকা 5% বাট্টা বাদে 50% নগদে ও 50% চেকে পরিশোধ করা হলো। আমরা তো এন্ট্রি করেছিলাম জাবেদার মধ্যে, তাই না, পরিশোধ করলে এটা প্রদান পাশে যাবে, তাই না। এখানে দেখেন এই যে প্রদান করছিলাম কত 2850 বাট্টা বাদে 300 টাকা বাট্টা আসছিল, ক্যালকুলেশন আমরা বের করেছিলামও। হ্যাঁ, এন্ট্রিটা কয় তারিখের এন্ট্রি, এটা হচ্ছে 4 নাম্বার। এই যে 4 তারিখের এন্ট্রিটা আমরা করেছি 6,000-এর 5% 300 বাদ দিলে 5,700 টাকা থাকে, এর উপর 50% দিলে 2,850। তাহলে এখানে বলেছে কি 50% নগদে আর 50% চেকে। নগদ হলে নগদ কলামে বসবে, চেকে হলে নগদ হলে নগদ কলামে, চেকে হলে চেকের কলাম অর্থাৎ ব্যাংক কলামে বসবে টাকাটা, পরিশোধ পাশে, প্রদান পাশে। দেখেন মিসেস শান্তা হিসাব কত আসছে 2,850, অর্ধেক কি 50% করেছিলাম ওইটার, হ্যাঁ, এবং 300 টাকা কোথায়, বাট্টার কলামে বসছে, বুঝতে পেরেছেন। এবার আমরা যাব পরের এন্ট্রিতে। পরের এন্ট্রিতে কি বলেছে দেখেন তো, দেনাদার ফাহিমের নিকট হতে 10,000 টাকা পাওনা, দেনাদার ফাহিমের নিকটে 10,000 টাকার পাওনা 2% বাট্টায় 4800 টাকা নগদে এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনে ব্যাংকে জমা দেওয়া হলো। আমি কিন্তু ক্যালকুলেশনটা করিয়েছিলাম, এটা কয় নাম্বার, এটা 5 নাম্বার এন্ট্রি। 10,000-এর 2% আসে কত 200 টাকা বাট্টা আসে, তাহলে বাট্টার কলামে 200 যাবে, নগদ কলামে কত 4,800 টাকা যাবে, আবার চেকে কত 5,000 টাকা যাবে। এটা কি পরিশোধ না প্রাপ্তি, দেখেন একটু আবার পড়তেছি। দেনাদার ফাহিমের নিকট হতে, তার দেনাদার মানে কি, দেনাদার ছিল, হ্যাঁ, কার কে দিবে, মনিরকে দিবে, অর্থাৎ ধরেন আপনার প্রতিষ্ঠান হলে আপনি পাইতেছেন, তাহলে প্রাপ্তি পাশে বসবে। তাহলে খেয়াল করেন এই জায়গায় দেখেন দেনাদার কি হিসাব ছিল, নাম
যে ফাহিম হিসাব 5 তারিখে ফাহিম হিসাব লিখছে, আপনি ফাহিম না লিখে প্রাপ্য হিসাবও লিখতে পারেন, ব্রেকেটে ফাহিম লিখতে পারেন। 48 টাকা নগদে, 5,000 টাকা কিসে ব্যাংকে, আর 200 টাকা কোথায় বাট্টার ঘরে। বুঝতে পেরেছেন? এবার আসেন পরের এন্ট্রিতে। পরের এন্ট্রিতে দেখেন স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়, কত? 5,000 টাকা স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়। তো স্বীকৃতি বিলের মাধ্যমে যদি আমরা ক্রয় করি 5,000 টাকা, তাহলে এটা তো ধারে, এটা তো আসবে না লেনদেন। 20 তারিখ এটা ধারে লেনদেন, ব্যাংক নগদান বইতে আসবে না। 24 তারিখে লেনদেনটা ছিল কি? তামিমের নিকট থেকে ক্রয়, হ্যাঁ, চেকে পরিশোধ করছে তামিমের নিকট থেকে, সরি 20 তারিখেরটা। 20 তারিখ হচ্ছে তামিমের নিকট হতে 5% বাট্টায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে এই লেনদেনটা আসবে না অঙ্কে। তার মানে কি 15 এবং কি 20 নাম্বার এন্ট্রিতে নগদান বইতে আসবেই না। কোন অংশে তো আমরা এটা বাদ দিয়ে দেখাইছি, তাই না? ওখানে দেখাইতে বলেছিল যে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো। এবার আসেন 24 তারিখে তামিমের নিকট থেকে 250 টাকা বাট্টায় 50% নগদে এবং 50% চেকে। এই 24 নাম্বার এন্ট্রির জাবেদা যেটা করে ক্যালকুলেশন যেটা করেছিলাম, হ্যাঁ, 14,250 টাকা আসে কিভাবে? আমরা বলেছিলাম এই জায়গায় দেখেন, এই যে তামিমের নিকট থেকে 250 টাকা বাট্টা, তামিমের নিকট পাইতেন কত? 20 তারিখে 15,000 টাকার মাল বিক্রি করছেন 5% কারবারি বাট্টা, তাহলে 20 তারিখে ছিল কত? 750 টাকা আসছে 5%। তাহলে এখন 20 তারিখে সে তামিম পায় কত? 14,250 টাকা পায়। এই 14,250 টাকা থেকে 250 টাকা বাট্টা বাদ দিলে 14,000 টাকা। এই 14,000 50% কত? 7,000 টাকা। তাহলে খেয়াল করেন তামিমের থেকে 250 টাকা, তামিমের নিকট থেকে 250 টাকা বাট্টায় কত? 50% নগদে এবং 50% চেকে পরিশোধ করা হলো। কারণ তামিমের নিকট থেকে আপনি কি করেছিলেন? ধারে পণ্য ক্রয় করেছিলেন, তাহলে সে কি ছিল? পাওনাদার, তাকে পরিশোধ করতে হবে। তাহলে প্রধান পার্শ্বে আপনি দেখেন যে প্রধান পার্শ্বে এই যে তামিমের হিসাব 7,000 নগদে 7,000 এসে কেন? ওই যে 14,200 বাট্টা বাদ দিয়ে 15,000 থেকে 250 টাকা বাদ দিলে আপনার 250 টাকা বাট্টা 15,000 থেকে প্রথমে 5% বাদ দেওয়ার পরে 14,250 টাকা তামিম পায়। এর মধ্যে 14,250 এর মধ্যে 250 টাকা কি ছিল? বাট্টা ছিল। ওখানে আলোচনায় দেখেন, আপনি প্রশ্ন ধরে দেখেন, এই 14,250 থেকে 250 বাদ দিলে থাকে 14,000, এর 50% 7,000। এই যে দেখেন 7,000, দেখছেন 7,000 টাকা কি আপনার নগদ কলামে বসবে, 7,000 টাকা কোথায় বসবে? ব্যাংক কলামে বসবে। আর 250 টাকা বাট্টা যেটা, এটা বাট্টার কলামে বসবে। এই হলো আপনাদের অঙ্ক। পরের অঙ্কটায় যাচ্ছি, অর্থাৎ 30 তারিখে তামিমের ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। অর্থাৎ তামিমকে যে আপনি চেক দিয়েছিলেন 50% 7,000 টাকার একটা চেক দিয়েছিলেন, এই যে এই জায়গায় বসছিল, অর্থাৎ নগদ দিয়েছিলেন তামিমের 7,000, এই যে চেকে দিয়েছিলেন 7,000, এই চেকটা প্রত্যাখ্যাত হলে আপনার কি হবে? ব্যাংক হিসাব হ্রাস পাবে না আপনার বাড়বে? বলেন তো দেখি। অর্থাৎ চেক যদি দেন, চেক দিলে কমে যায়, এই জন্য আমরা এটা ক্রেডিট পাশে ব্যাংক কলামে বসাইছি, ব্যাংক কমে যাবে। কিন্তু চেক যেহেতু ফেরত এসেছে, ফেরত যে কোনো কারণে হতে পারে, ফেরত আসলে প্রত্যাখ্যাত হলে তার বিপরীত সাইডে বসবে। এখন এটা ছিল প্রদানে, এই জন্য আমাদের প্রাপ্তি পাশে বসাইতে হবে। আর যদি বলতো যে প্রাপ্তি হইতো চেকটা, ওই প্রাপ্ত চেকটা যদি প্রত্যাখ্যাত হইতো, তাহলে ক্রেডিট পাশে ব্যাংক কলামে বসাইতাম। বুঝছেন? এবার আসেন, এই যে তামিমের হিসাব এখানে 7,000 টাকা, এখন আমরা যোগ বিয়োগ করব। আমরা দেখেন এই পাশে যোগফলটা নরমালি বেশি হয়েছে 18,000, এই পাশে যোগফল 18,000 হয় না এই পর্যন্ত। যোগ করে 7,000, 2, 9,000, 5, 13,000, 13,000, 14,550 টাকা হয়। তো 18,000 থেকে 14,550 বাদ দিলে কত হয়? 450 550 বাদ দিলে 2,450 টাকা আসবে। কিভাবে? এখানে যে যোগফলটা আসবে, অর্থাৎ আমরা জানি এই পাশের যোগফল এই পাশে বসাবো, এই পাশে যেই পাশেরটা বেশি ওই পাশেরটা আগে বসাবো, যোগ করে বসানোর পরে এই পাশে বসাবো। এখন খেয়াল করেন এই জায়গায় আপনার এই টাকাগুলাই, এই যোগফলের টাকাগুলাই এই জায়গায় না হয়েছে 30,800, 30,800, 18,000, 18,000 বসাইলাম। এখন খেয়াল করেন এই জায়গায় আপনার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই দুইটা যোগ করে 30,000 থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 9,850 টাকা হয়। দুইটা যোগ করলে তখন 9,850 টাকা 30,800 থেকে বাদ দিলে 20,950 টাকা আসবে। বুঝতে পেরেছেন? আবার এই জায়গায় এই তিনটা যোগ করলে আসে কত? 9, 5, 14,000, 15,550। কত থেকে বাদ যাবে? 18,000 থেকে বাদ যাবে। বাদ দিলে বাইরে কত? 2,450। এখন এই পাশে ব্যালেন্স সিডি দিয়ে মিলাইলাম। আমরা জানি কম হলে ব্যালেন্স সিডি দিয়ে মিলাবো এবং এটা অপর পাশে চলে যাবে ব্যালেন্স বিডি নামে, এটা বসিয়ে দেব। বুঝতে পেরেছেন? আমাদের এই ভিডিওটা 23 মিনিট হয়,
বুঝতে পেরেছেন? তো এই 30 মিনিটে আপনাদের সম্ভবত মনে হয় একটা অঙ্ক বুঝালেই ভালো হয়। আমি মনে করি আমি ভেবেছিলাম 2টা অঙ্ক বুঝাতে পারবো, তারপর অনেক দ্রুত হয়ে গেছে। যদি অঙ্কের কোনো পার্শ্ব না বুঝেন তাহলে আপনি ওই পার্শ্বটা আপনি একটু করেন, অর্থাৎ আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, ছবি তুলে পাঠায়েন এবং বললেন, অথবা প্রয়োজনে মিস কল দিন, আমি ব্যাক কল করে বুঝিয়ে দেব। আপনাদের এটা ফ্রি ক্লাস, সুতরাং আপনারা ফ্রি করতে থাকেন এবং এই ক্লাসটা আপনারা সর্বশেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এই বিষয়টা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন, বাসায় এই অঙ্কটা করে ফেলবেন। তো আজকে থেকে স্টার্ট করলাম, প্রতিদিন একটা করে অঙ্ক দেখবেন, একটা করে অঙ্ক করবেন, চলতে থাকবে। নতুন নতুন অঙ্ক করবেন, দেখবেন নতুন নতুন ধারণা সৃষ্টি হতে থাকবে। আপনাদের HW থাকবে, আপনাদের পরের বোর্ডটা করে ফেলেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।